দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আজ আমরা কথা বলবো ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা এবং সেবার একটি বিশেষ প্রসঙ্গে, ক্যান্সারের সমাজভিত্তিক যেই প্রতিরোধ ব্যবস্থা সেই প্রসঙ্গে। ক্যান্সার এমন একটি অসুখ যেটি একজন ব্যক্তি এবং একটি পরিবার তাকে গভীর সংকটে ফেলে দেয়। একে প্রতিরোধের জন্য অথবা এর যে বিপদ সেটি কাটিয়ে ওঠার জন্য কেবল ব্যক্তিগত উদ্যোগ নয়, কেবল চিকিৎসা নয়, এর বাইরেও অনেকগুলো উপাদানকে আমাদের সংযুক্ত করতে হবে। তার মধ্যে ক্যান্সারের সমাজভিত্তিক প্রতিরোধ, সেবা এবং চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি কমিউনিটি অনকোলজি হিসেবে পরিচিত। আজ আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আপনারা নিজেরাও এখানে এই আলোচনায় যুক্ত হতে পারেন। আমাদের স্ক্রিনে একটি নাম্বার আছে, সেখানে ফোন করে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য যে বিশেষজ্ঞ আমাদের দেশে উপস্থিত আছেন, তিনি দীর্ঘদিন ধরে কমিউনিটি অনকোলজি অথবা সমাজভিত্তিক ক্যান্সার নিয়ে কাজ করছেন। আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিনকে। তিনি ক্যান্সার এপিডেমিওলজিস্ট এবং তিনি প্রকল্প সমন্বয়কারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল। তিনি সাবেক বিভাগীয় প্রধান, ক্যান্সার ও রোগতত্ত্ব বিভাগ, NICRH। অধ্যাপক ডাক্তার রাস্কিন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রথমে আপনাকে অভিনন্দন জানাই। সম্প্রতি সমাজভিত্তিক ক্যান্সার বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আপনার নেতৃত্বে, এবং সেখানে অনেক মানুষজন এসেছে, নানান বিষয়ে কথা হয়েছে। সে বিষয়টি আমরা পরের দিকে শুনব। প্রথমেই এই বিষয়টি কমিউনিটি অনকোলজি, যেটা বাংলায় সমাজভিত্তিক ক্যান্সার বলছেন, ক্যান্সার প্রতিরোধ ব্যবস্থা বলছেন, এটি সম্বন্ধে আমাদেরকে একটু জানাবেন, কি আসলে বিষয়টি? ধন্যবাদ। আসলে আপনার যে শিরোনাম সমাজভিত্তিক ক্যান্সার প্রতিরোধ, সেবা ও চিকিৎসা, আসলে সবগুলাই কিন্তু ক্যান্সার সেবার মধ্যে পড়ে। আমাদের যে আমাদের যে এই ক্যান্সার সম্পর্কে বা ক্যান্সার সেবা সম্পর্কে ধারণার মধ্যে সাধারণ মানুষের কথা বলছি, যে তাদের একটা আছে যে চিকিৎসাটা একটা জিনিস, তারপর প্রতিরোধটা আরেকটা জিনিস। আসলে আমরা সবগুলোকে বলি ক্যান্সার সেবা। এবং আমাদের দেশে ক্যান্সার সেবা বলতে আমরা সাধারণত বুঝি যে ক্যান্সার হওয়ার পরে যখন চিকিৎসার জন্য কেউ আসবে তাকে আমরা চিকিৎসা দিব, প্রেসক্রিপশন দিব, থেরাপি দিব, কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জারি, এটাই বোধহয় ক্যান্সার সেবা। আমি বলি যে না, আমাদের শুরুর থেকেই আমাদের একটু নতুন করে ভাবতে হবে। ক্যান্সার সেবাটা শুরু হয় ক্যান্সার সম্পর্কে মানুষকে যে সচেতন করার মাধ্যমে, ক্যান্সার থেকে যে সুরক্ষার যে সেবাটা, সেটা দিয়ে শুরু হয় ক্যান্সার সেবা। এবং তারপরে যদি আমরা বলি যে সচেতনতার পাশাপাশি আমরা যখন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে নির্ণয়ের কথা বলি, আর্লি ডিটেকশন, এবং তার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যান্সার স্ক্রিনিং। ক্যান্সার স্ক্রিনিং কিন্তু আমরা রোগীদের জন্য বলি না, আমরা বলি ক্যান্সারের ঝুঁকি আছে এমন যারা, আমরা বলি আপাত দৃষ্টিতে স্বাভাবিক সুস্থ মানুষ কিন্তু ঝুঁকি আছে, তার মানে আমি কিন্তু বলছি না যে তারা পেশেন্ট, তাদেরকে আমরা এই টেস্টগুলো করব। তার মানে ক্যান্সার সেবাটা শুরু হচ্ছে কিন্তু অনেক আগে থেকে, সচরাচর আমরা যেটা ভাবি। তো আমি সরাসরি সমাজভিত্তিক কথাটা বলি। এর মানেটা কি? এর মানেটা হলো যে আমরা যে গতানুগতিক যে ব্যবস্থাটা ছিল যে হাসপাতাল ভিত্তিক সেবা, আমি একটা হাসপাতাল বানাবো, ক্যান্সারের সমস্ত সেবা সেখানে থাকবে, কিন্তু সাধারণ মানুষ যারা এটার যে এই সেবা যারা নেবেন তাদের সাথে যে সংযোগটা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। আপনি দেখবেন আমাদের দেশেও বড় বড় হাসপাতাল কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক এখনও মূলত ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাটা। আমরা বলি যে না, কমিউনিটি অর্থাৎ সমাজ, সেটা গ্রাম হতে পারে, পাড়া হতে পারে, মহল্লা হতে পারে, ওইখান থেকে আমাদের শুরু করতে হবে। মানে আমাদের ওইখানে সমাজের প্রথমে আমরা কাদেরকে নিব? সমাজের যারা মাথা বলি, মুরব্বী বলি, কমিউনিটি লিডার যারা বলি, আর যেমন শিক্ষক হতে পারে, জনপ্রতিনিধি হতে পারে, ধর্মযাজকরা হতে পারেন, এরকম NGO প্রতিনিধি হতে পারে, নারী, বিশেষ করে নারী প্রতিনিধি, তাদেরকে আগে আমরা ক্যান্সারের যে এই যে সেবার কথা বলছি, যে যেটা সুরক্ষা থেকে শুরু করে নির্ণয়, চিকিৎসা এবং প্রশমন সেবা, সমস্ত কিছু সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিব। বিশেষ করে আমি বলি যে ক্যান্সারের যেমন 7টি বিপদ সংকেতের কথা বলি আমরা, যে এই লক্ষণগুলো হলে আপনারা সবাই হাসপাতালে যাবেন বা ডাক্তার কাছে যাবেন। এটা ক্যান্সারের কারণে হইতে পারে, অন্য কারণে হইতে পারে। এটা হয়তো সাধারণ মানুষ যারা তাদের কর্মব্যস্ত জীবন নিয়ে তারা দিনাতিপাত করেন, তাদের ওই সময় বা ওইটুকু মনোযোগ দেওয়ার সুযোগ হয় না। কিন্তু আমি যদি ওই একজন শিক্ষক, একজন জনপ্রতিনিধি, একজন মসজিদের ইমাম বা পুরোহিত, তাকে যদি বোঝাইতে পারি, উনি যদি দেখেন যে খুসখুসে কাশি, একজন 15 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, কী ব্যাপার তুমি এরকম কাশতেছো, তুমি একটু ডাক্তারের কাছে যাও তো, আমি তো জানি যে এরকম ক্যান্সার এরকম একটা লক্ষণ হইতে পারে, বা তোমার এই সমস্যার ব্লিডিং হচ্ছে। এইটাই হলো সমাজভিত্তিক সেবা। মানে আমি আগে সমাজের যারা আমাকে বলি লিডার, তাদেরকে আগে বোঝাবো,
তাদের মাধ্যমে সমাজের প্রতিটা সদস্যকে এর সাথে সম্পৃক্ত করব। ওইখান থেকে শুরু হবে, উপর থেকে নিচে যাবে না, নিচে থেকে আস্তে আস্তে উপরে যাবে। এবং সেখানে আমরা যতটুকু সেবা দিতে পারি, ঠিক আছে আমি সচেতনতার কথা বললাম, এই হলে আপনি ডাক্তারের কাছে যাবেন, এই কাজগুলি করবেন, এই কাজগুলি করবেন না। ক্যান্সারে যে বলি 5টি জিনিসকে না বলুন, 5টি জিনিসকে হ্যাঁ বলুন, 7টি সতর্ক সংকেতের দিকে খেয়াল রাখুন, এই জিনিসগুলো যদি আমরা কমিউনিটির সবারকে যদি আমরা এই তথ্যগুলো দিতে পারি, এবং দেওয়ার পরে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে ওইরকম কিছু থাকলে যেন আলসেমি না করে তারা যেন যায়। এবং একদম মানে সমাজভিত্তিক সেবাটা আমরা বলি যে ওই সমাজে বসে যেন অনেক কিছু সেবা পায়। এখানে হয়তো আমরা বেশি কিছু দিতে পারবো না, এইটুকু, কিন্তু ওইটুকুই কিন্তু তাকে উৎসাহিত করবে প্রাথমিক অবস্থায় যাতে ক্যান্সার ধরা পড়ে, তাহলে তার চিকিৎসার ফলাফল ভালো হবে, তার শরীরের উপর অত্যাচার কম হবে। মানে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তার সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি সবগুলো হয়তো লাগবে না। তারপরে আর্থিকভাবে বিপর্যস্ত হওয়ার সুযোগটা মানে সম্ভাবনাটা কমে যাবে। সবচেয়ে বড় কথা হলো যে সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো আমরা এইটুকু দেওয়ার পর আমরা কি করব, যে এরপরে কোথায় যাবে। মানে আমরা আরেকটা জিনিস বলে রাখি, আমি প্রথম 2003 সালে যখন কেরালায় যাই ভারতের, এবং ওইখানে গিয়ে ডাক্তার কৃষ্ণান নায়ার নামে একজন অনকোলজিস্ট, যিনি প্রথমে রিজিওনাল ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠা করেন, এবং এক পর্যায়ে মনে হয় ওনার যে আমি শুধু হাসপাতাল করে রাখলে হবে না, এই সংযোগটা দরকার। উনি তখন পঞ্চায়েত লেভেলে আর্লি ক্যান্সার ডিটেকশন সেন্টার, সূচনায় ক্যান্সার নির্ণয় কেন্দ্র, এটা তৈরি করেন খুবই সামান্য ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, সামান্য জনবল দিয়ে। এবং একজন ডাক্তার প্রশিক্ষণপ্রাপ্ত, উনি হয়তো সপ্তাহে 5টা-6টা সেন্টারকে কাভার করতেছেন। এবং সবথেকে বড় কথা যে ওইখানে টেলিমেডিসিনটাকে তারা ব্যবহার করতেছেন। ওখানে বসে রিজিওনাল ক্যান্সার সেন্টারে প্রতিদিন কোনো না কোনো বিভাগ তারা বসে থাকে, এই ছোট ছোট কেন্দ্র থেকে যখন ভিডিওতে যোগাযোগ করে তখন তাদের রোগীর সাথে কথা বলছে, রোগী মানে যারা আসছে তাদের সাথে কথা বলছে, তাদের পরামর্শ দিচ্ছে, এবং সেখানে তাদেরকে রেফারেলটা দেখায় দেওয়া হয় যে আপনি এরপরে কোথায় যাবেন। এবং ওইখান থেকে যারা পরবর্তীতে ওই যে যেমন আমাদের ক্যান্সার ইনস্টিটিউট যেমন এরকম রিজিওনাল ক্যান্সার সেন্টারে যখন যায়, ওইখানে একটা কমিউনিটি অনকোলজি ডিপার্টমেন্ট আছে। তারা আগে কিন্তু সার্জারি ডিপার্টমেন্টে যাবে না, গাইনি অনকোলজি যাবে না, রেডিয়েশন অনকোলজি যাবে না, তারা আগে যাবে কমিউনিটি অনকোলজিতে। কমিউনিটি অনকোলজি যাওয়ার পরে তার বায়োপসি টায়োপসি সব কিছু তাদের ওখানেই ব্যবস্থা আছে। তারপরে যদি ধরা পড়ে তখন একটা ভিন্ন রঙের একটা টিকিট, কালার আলাদা, ওইটা নিয়ে একদম ভিআইপি মানে গ্রিন চ্যানেলের মতো, এয়ারপোর্টে যেমন আবার গ্রিন চ্যানেল থাকে, তারা তখন ওই সেবাটা পাচ্ছে। তার মানে এমন সুন্দর একটা ব্যবস্থা। আমরা বাংলাদেশে ওখান থেকে আমি ট্রেনিং নিয়ে আসার পরে অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু আমাদের যেহেতু ক্যান্সারে আমরা অনেক পিছিয়ে ছিলাম, তো এই কথাগুলো বলার তখন এটা বলছি আমরা হয়তো গত 10-12 বছর যাবত। এবং পরবর্তীতে আমি দেখি, আমি একটু এই ফাঁকে আমি আবার একজন মানুষের প্রতি শ্রদ্ধা জানাই, যে পরবর্তীতে আমি দেখি আমি যেটাকে কৃষ্ণান নায়ার, ভারত সরকার যাকে পদ্মশ্রী উপাধি দিয়েছে, ওই ডাক্তার, আমার দেশের একজন ডাক্তার ক্যান্সার না হোক কিন্তু সমাজভিত্তিক মানে যে স্বাস্থ্য সেবা নিয়ে একটা বিশাল কাজ করে ফেলছেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তখন আমার কাছে মনে হলো যে আমাদের দেশেও তো এটা আছে, এর সাথে শুধু ক্যান্সারটাকে যোগ করতে পারলে দরকার, যেটা আমরা এখন করছি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর রাস্কিন। এটি অবশ্যই একটি ভিন্ন মাত্রা দিচ্ছে আমাদের এখানে, এবং বিশেষ করে আমরা এমন একটি সময় আছি যেখানে অনেক উদ্যোগ সত্ত্বেও ক্যান্সার আক্রান্ত হওয়ার হার কিন্তু বেড়ে গেছে, লোকজন অনেক বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। এবং সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে ইয়াং পিপল যারা, তুলনামূলক তরুণ যারা 40 বছরের ভিতরে, এই সময় অনেক মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এটি সারা পৃথিবীকে উদ্বিগ্ন করে তুলেছে। সেখানে মনে হয় এই যে কমিউনিটি ভিত্তিক যেই অ্যাপ্রোচ যেটা, সেটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে আমি আরেকটু ক্লারিফিকেশন নেই জায়গাটায়, সেটি হলো যে তাহলে সমাজভিত্তিক যে ক্যান্সার ব্যবস্থা, প্রতিরোধ ব্যবস্থা যেটি, সেখানে আমরা বুঝতে পারছি যে সমাজের প্রত্যেকটা মানুষই একজন আরেকজনের জন্য আসলে একটি সহযোগিতামূলক পরিবেশে পৌঁছবে, যে আপনার কিন্তু এরকম একটি সম্ভাবনা থাকতে পারে, আপনি একটি প্রতিরোধের ব্যবস্থা নেন বা চিকিৎসা ব্যবস্থা নেন। এই যে একটি ধারণা বা এই যে একটি সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে, সেটার জন্য কোন কোন জায়গায় আমাদের এখনও গুরুত্বপূর্ণ গ্যাপ রয়ে গেছে, যেটি পূরণ করলে আমরা এই জায়গাগুলো আরও একটু ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারবো? সব থেকে বড় যে এখন পর্যন্ত ঘাটতিটা আছে সেটা আমাদের মননশীলতায়, মগজে, চিন্তা চেতনায়। আমরা এখন পর্যন্ত ক্যান্সারটা যেহেতু আমাদের হঠাৎ করেই, ক্যান্সারটা আমাদের দেশে তুলনামূলকভাবে অনেক একটা সাবজেক্ট হিসেবে অনেক পরে আমরা পেয়েছি না, তো এর মধ্যে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, যার জন্য আমাদের যে জনবল মানে যারা বিশেষজ্ঞ তাদের তুলনায়
হঠাৎ মানে তারা অনেকটা হাবুডুবু খাচ্ছেন যে আমরা কি যে রোগীগুলো হয়তো অ্যাডভান্স স্টেজে আসছে আমরা তাদেরকে চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকবো, নাকি আমরা এই জায়গায় যাব যেখানে আমাদের রোগীটা একটু প্রাথমিক অবস্থায় আসে, যখন আসলে চিকিৎসায় ভালো ফল দিতে পারবো। এটা একটা বড় জিনিস এবং চিন্তা চেতনার কথা এই জন্য আমি বললাম যে আমাদের দেশে কিন্তু পৃথিবীর সব উন্নত দেশে বা ইভেন আমাদের পাশের দেশে যদি বলি, ভারতের কথা তো আমি বাদই দিলাম, ওরা অনেক যে ধাপে 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 তারা ক্যান্সার নিয়ন্ত্রণটাকে নিয়ে আসছে। ওই যে রিজনাল ক্যান্সার সেন্টার বললাম, সারা ভারতের 27টা সেন্টার তারা করে নিছে এবং প্রতিটা সেন্টারের সাথে একদম ওই পঞ্চায়েত লেভেলের যোগাযোগটা তাদের আছে। মাঝখানে ডিস্ট্রিক্ট ক্যান্সার কন্ট্রোল মানে বিভাগ, তারপরে মেডিকেল কলেজগুলোতে ক্যান্সারের জন্য সরকার থেকে সাবসিডি দিয়ে বাজেট দিয়ে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে, এটা অনেক সুন্দর ব্যবস্থা। ওখানেও ঘাটতি আছে বাট ব্যবস্থা আমার আগে আছে। কিন্তু আমি যদি নেপালের কথা বলি, আমি যদি ভুটানের কথা বলি, আমি যদি শ্রীলঙ্কার কথা বলি, আমি আমাদের এই এলাকায় থাকি, সেখানেও তারা কিন্তু সাম্প্রতিককালে এই ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি, ক্যান্সার নিয়ন্ত্রণ যেটাকে স্ট্র্যাটেজি বলি, মানে কৌশল বলি, প্ল্যান অফ অ্যাকশন মানে পরিকল্পনা না, তারপরে হলো একটা প্রোগ্রাম, এই জিনিসগুলোতে কিন্তু তারা সাংঘাতিকভাবে মনোনিবেশ করছে এবং অনেক আগায়ও যাচ্ছে আমাদের তুলনায়। কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশে ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি নাই, কোনো এই মুহূর্তে কার্যকর কোনো কৌশল নাই, কোনো রকম প্ল্যান অফ অ্যাকশন নাই। সব কিছুই হচ্ছে একদম ছাড়া ছাড়া, আলাদা আলাদাভাবে হচ্ছে। এই ডিপার্টমেন্ট থেকে একটা করতেছে, এই ডিপার্টমেন্ট থেকে একটা করতেছে, এর সাথে এর মানে সম্পৃক্ততা নাই। সবগুলোর সাথে যে একটা ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল কিন্তু আমাদের আছে, অনেক আগে বানানো হয়েছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যার প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী যার প্রধান উপদেষ্টা, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি প্রায় 15-20 বছর যাবত এটাকে আমি একেবারেই কার্যকর না। এটা শুনলে আশ্চর্য লাগে না যে এত শক্তিশালী, কিন্তু আমি ওই জন্যই বলছি যে আসেন আমি বুঝলাম যে আমাদের রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়াতে, লোকবল কম থাকার কারণে আমরা ওইদিকে মনোনিবেশ করতে পারছি না। কিন্তু আপনি যেটা বললেন যে ইন্সিডেন্স তো কমতেছে না, আক্রান্তের হার তো কমছে না। কারণ আমরা যে হাসপাতাল, এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর প্রাইভেট হাসপাতাল যারা ক্যান্সার সেবা দিচ্ছে, অনেক মানুষকে দিচ্ছে, কিন্তু সেখানে তো 95% মানুষের প্রবেশাধিকার নাই। সেটা ভৌগোলিক কারণে এবং অর্থনৈতিক কারণে। আমরা আমাদের দেশে কিন্তু ওই যে যদি আমি আবার পাশের দেশের কথাই বলি, যে টাটা বিরলার মতো হার্টের বা ক্যান্সারের ওইরকম হাসপাতাল কোনো শিল্পগোষ্ঠী করে দিচ্ছে না, যেখানে মানুষ মানে তারা ওখানে লাভজনক প্রকল্প হিসেবে না দেখে একদম তারা একটা সমাজসেবামূলক চ্যারিটি হিসেবে করে দিয়েছে, যেখান থেকে সাধারণ মানুষ খুব স্বল্প খরচে চিকিৎসা নিতে পারছে যারা অসচ্ছল। আমাদের দেশে কিন্তু সেরকম কোনো আপনি দেখাতে পারবেন না যে ওইরকম অনেকগুলা শিল্পপতিরা, ব্যবসায়ীরা এটা করে দিচ্ছে। তা আমি বলছি, আমি কিন্তু কাউকে দোষারোপের জন্য বলছি না, আমি বলছি যে আমরা যারা পরিকল্পনার সাথে কোনো না কোনোভাবে জড়িত, তার মধ্যে আমি আমাকে ধরি যে আমি যেহেতু এই বিভাগ সরকারি একটা দায়িত্বে ছিলাম, বা অন্যান্য যারা দায়িত্বে আছেন ক্যান্সারের সাথে, স্বাস্থ্য অধিদপ্তরের ওই শাখার সাথে, মন্ত্রণালয়ে, আমরা কোথায় যেন যেভাবেই হোক আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে। এখন আমরা নতুন করে শুরু করতে চাই যে এই জিনিসটাকে নেওয়া, যে আমি অবশ্যই হাসপাতাল বানাবো, উন্নত হাসপাতাল, আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নাই। আমার রেডিওথেরাপি লাগবে আধুনিক, আমার কেমোথেরাপি লাগবে আধুনিক, আমার সার্জারি সব কিছুই লাগবে, কিন্তু তার থেকে বেশি লাগবে যে আমি এই যেটা বললাম, যে আমি যে নামেই আপনি বলেন, আপনার যদি ভালো না লাগে সমাজভিত্তিক বলেন না, বাট আমার যে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা আমার লাগবে। এবং সেইটা না করলে শুধু বড় বড় হাসপাতাল, বড় বড় শহরে আমি যতই বানাই, দেখেন সরকার কিন্তু একটা খুব বড় একটা উদ্যোগ নিচ্ছে যে 8টা বিভাগীয় শহরে 8টা ক্যান্সার হাসপাতাল করা, এবং আমি নিজেও এটার সাথে অনেক মানে বিভিন্নভাবে জড়িত হয়ে গেছি বিভিন্নবার, এবং এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু দেখেন আজকে 5 বছর 6 বছর হয়ে গেছে, সময় বেশি লাগছে, তবু লাগুক, তাও হোক, কিন্তু ওইখানে কিন্তু বিকেন্দ্রীকরণের একটা স্টেপ আছে। কিন্তু আমি যদি মহাখালীতে ক্যান্সার ইনস্টিটিউট যে মন মানসিকতা নিয়ে চালাই আসছি, ওইটাই যদি আমি রাজশাহীতে চালাই, তা কিন্তু রাজশাহীর ওই প্রান্তিক, নওগাঁর ওই প্রান্তিক মানুষের কিন্তু উপকার হবে না। ওইখানে আমাকে নিতে হবে যে আমি রাজশাহীতে একটা হাসপাতাল করলাম, খুলনাতে একটা করলাম বিভাগীয় হাসপাতাল, এবং সেটা সমন্বিত হাসপাতাল। আপনি জানেন যে এটা করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে, যে সবগুলো বিভাগ যেন থাকে, প্রতিরোধ থেকে শুরু করে সবই যেন থাকে, এটার জন্য অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। তো এখন আমি যদি ওইটার সাথে আমি সংযোগটা না ঘটাতে পারি, ওখানে আমরা একটা প্রস্তাব দিয়েছি, একটা মোবাইল ইউনিট থাকবে, সেটা ওই জেলার উপজেলাগুলোতে কাজ করবে। আমি এখন এই আপনার হয়তো বিরতি লাগবে, আমি এটুকুই বলি। না, বিরতি না, আসলে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা আমি নিয়ে দেখি এবং দেখি যে উনি আসলে এখানে কি সংযোগ করেন আপনার আলোচনার প্রেক্ষিতে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুরক্ষায় প্রতিদিনে, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি ফেনী থেকে বলছিলাম। ফেনী আমাদের ডায়াবেটিস
হাসপাতালে আমার বোনকে দেখাছিলাম। আমার বোনের একটু ফুসফুসের সমস্যা, ওর অক্সিজেন চলে যাচ্ছে। আমি এই চিকিৎসাটা কোথায় পাইতে পারি আমি বুঝতেছি না, আর বোনটারে নিয়ে আমি অনেকদিন যাবত কষ্ট করতেছি। আচ্ছা, যদিও অক্সিজেন থাকছে না, 24 ঘন্টা অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে, আজকে 6 মাস অক্সিজেনটা দিয়ে রাখছি। আচ্ছা, এটা ফুসফুসের সমস্যা তাই বললেন তো, তাই না? কোথায় যাবেন এখন? কোথায় যাবেন? জি, শ্বাসকষ্টটা একটু আসলে আগে থেকে। আচ্ছা আচ্ছা, জি, মানে কেউ কি ঠিক আছে। বলেছে ওনাকে যে ক্যান্সার হয়েছে বা ক্যান্সারের সম্ভাবনা না, কোনো সেরকম বোধ হয় না। বলেন? আমরা দেখি যে আপনাকে ছোট্ট করে একটু পরামর্শ দিক ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাজকিন। যদিও এটি সরাসরি ক্যান্সার সম্পর্কিত প্রশ্ন না, আমরা যে আলোচনাটা করছিলাম, কিন্তু কোথায় যাবেন সে বিষয়ে ডক্টর রাজকিন নিশ্চয়ই একটু পরামর্শ জি, দিতে ওনার পারবেন বাড়ি যেহেতু সংক্ষেপে। ফেনীতে একটা মেডিকেল কলেজ হচ্ছে সরকারি, কিন্তু সেটা এখন পর্যন্ত ওইভাবে পর্যায়ে বা বিশেষ করে ক্যান্সারের বিভাগ সেখানে থাকার কথা না। বাট আমরা সবাইকে বলবো যে আপনার বাড়ির কাছে যে মেডিকেল কলেজ আছে সেখানে ক্যান্সার বিভাগ না থাকলে মানে উনি যে বলছে ফুসফুসের সমস্যা, হ্যাঁ ফুসফুসের সমস্যা, তো সেটাই। সেই কারণে ওনারা ওখানে যদি মানে বক্ষবিধি বিশেষজ্ঞ থাকেন বা মেডিসিন বিশেষজ্ঞ, বক্ষবিধি না থাকলে মেডিসিন বিশেষজ্ঞর কাছে যদি আগে যান, কারণ এইটার তো মানে আরো অনেক কিছু হতে পারে, সেই জন্য প্রাথমিকভাবে বুকের এক্সরে বা কফ পরীক্ষা এগুলি করে যদি উনি মনে করেন, সন্দেহ করেন, তখন তো আমার যেমন চট্টগ্রাম বিভাগ হিসেবে চট্টগ্রাম অথবা কাছাকাছি ঢাকা, যেটা উনি পছন্দ করেন এখন আসতে হবে, যেটার থেকে আমরা এই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্যই আমরা বলছি এই আলোচনাটা করছিলাম। সেটি একটু আগে যে প্রশ্নটি একজন দর্শক করেছিলেন, যদিও আমাদের ক্যান্সারের সাথে সরাসরি সম্পৃক্ত না, উনি হয়তো জানেনও না যে তার যে ফুসফুসে ক্যান্সার হয়েছে নাকি অন্য কোনো অসুখ হতে পারে। ফুসফুসের সমস্যা নানান কারণে হতে পারে, টিবি হতে পারে, যক্ষা হতে পারে, এমনিতেও ইনফেকশন হতে পারে। তাহলে এটি একটি উদাহরণ যে এই যে সামান্য হোক অথবা অসামান্য হোক, কঠিন হোক সহজ হোক, কোনো একটা স্বাস্থ্য সমস্যায় কোথায় যাবেন, কোন জায়গায় গেলে ধাপে ধাপে একটি সর্বোচ্চ চিকিৎসা পর্যন্ত পৌঁছাবেন মানুষ, এই ব্যাপারে বাংলাদেশে কিন্তু ভীষণ একটি দুর্বলতা আমরা লক্ষ্য করছি। সেখানে ক্যান্সারের মতো একটি অসুখ যেটি মানুষকে ভীষণ বিপদে এবং ভয়ের মধ্যে ফেলে দেয়, সেটার জন্য আমাদের দেশে এই ধাপটা তো আরও বেশি অনুপস্থিত। সমাজভিত্তিক চিকিৎসা সেবা কিভাবে এই অনুপস্থিতিটাকে পূর্ণতা দেবে? আমি আগে সম্মানিত দর্শকের প্রশ্নটা থেকে আমি একটু মানে ইতিবাচক একটা দিক আমি আগে দেখি। আমাদের দেশে আমরা যখন ক্যান্সার ইনস্টিটিউট প্রথম চাকরিতে ঢুকি আর কি, আমার মনে আছে এখনও যে ফুসফুসের ক্যান্সার আমরা হিসাবে পরে পেতাম, কিন্তু তার আগে দেখা যেত যে মাসের পর মাস তারা এই সর্দি কাশি মনে করে, সিম্পল মনে করে হয়তো লোক মানে ডাক্তারের কাছে যেতেন না সাধারণ মানুষ। আবার ডাক্তার কাছে যাওয়ার পরে দেখা যেত যে যক্ষার ওষুধ যেটা ট্রায়াল হিসাবে, তো সেটা প্রায় 6 মাস তাদের খাওয়া শেষ, কিন্তু আসলে তার যক্ষা না, আসলে তার ক্যান্সার। আমি ইতিবাচকটা এখানে দেখি যে ওই দর্শকের মনে হয়েছে যে এটা ক্যান্সারও হতে পারে, এইটা হলো পজিটিভ, নাও হতে পারে, বাট এইটা পজিটিভ দিক, যে এটা যে চিন্তার মধ্যে নিয়ে আসা। আগে তো আমরা বিপরীত চিত্রটা দেখতাম, নাম্বার 1। 2 নম্বর হলো যে হ্যাঁ স্বাভাবিকভাবে একজন যদি একবার মনে ঢুকে যে ক্যান্সার হতে পারে, তখন তো আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন, উনি কোথায় যাবেন। এবং আমি নির্দ্বিধায় মানে বিনা দ্বিধায় আমি স্বীকার করছি যে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্তের কোনো পরিবারের কোনো মানুষের মনে হয় যে ক্যান্সার বা শুনে যে ক্যান্সার, তার চাইতে অসহায় কেউ নাই। কারণ উনি কোথায় যাবেন এই প্রশ্নের উত্তরটা আমরা হয়তো থিওরিটিক্যালি দিতে পারবো, এখানে যান এখানে যান এখানে যান, কিন্তু বাস্তবে উনি কী সেবাটা পাবেন আসলে কতটুকু, সেটা নিয়ে আমি নিজেও কিন্তু খুব চিন্তায় আছি। কিন্তু তারপরেও আমি বলি যে এই ধরনের সমস্যা নিয়ে ওনাকে আগে প্রথমে যদি আমি বলবো যে যেহেতু ফুসফুসের অন্য রোগ যেমন যক্ষার কথা বললাম, নিউমোনিয়ার কথা বললাম, বা আরও কিছু দীর্ঘস্থায়ী সিওপিডি বা এরকম হইতে পারে, আগে যদি বক্ষব্যাধি ক্লিনিক আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, সেখানে যদি থাকে, না থাকলে সদর হাসপাতালে গিয়ে ওখানে যদি বক্ষব্যাধির ডাক্তার থাকে বা মেডিসিনের ডাক্তার থাকে, তার সাথে পরামর্শ করাটা আমি মনে করি। উনি হয়তো বুকের এক্সরে করতে পারেন, কফ পরীক্ষা করতে পারেন, বা টিউবারকুলিন যে টেস্ট আছে সেটা পরীক্ষা করতে পারেন। এগুলি করে ধাপে ধাপে যদি মনে করেন যে না এটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তখন তো অবশ্যই ওনার কাজ হবে মানে ক্যান্সার চিকিৎসার নিকটস্থ যে ব্যবস্থা আছে, ফেনীতে মেডিকেল কলেজ আছে, বাট ওখানে যেহেতু ওখানে ওই ব্যবস্থা নেই, বা কুমিল্লাতে পাঠাইতে পারে। ওনার নিকটস্থ হাসপাতাল হলো কুমিল্লা, যেখানে ক্যান্সার বিশেষজ্ঞ আছেন। ওখানে আমার জানা মতে ওখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ আছেন। তো এইভাবে যদি ধাপে ধাপে, বাট ওখানে আবার যদি চিকিৎসার সবগুলো ধাপ লাগে, সেগুলো আবার কুমিল্লাতে নাই। আমরা অ্যাটলিস্ট বলি কি যে যদি অ্যাটলিস্ট ধাপে ধাপে সবাই
ক্যান্সারকে একবারে ঢাকায় আনতে বাধ্য না করে আমরা কিছু লোড যদি আমরা ওই জেলা হাসপাতালে, মেডিকেল কলেজের নিকটস্থ হাসপাতাল এবং বিভাগীয় হাসপাতালে যদি আমরা সামাল দিতে পারি, তাহলে ঢাকায় আসার জন্য রোগীদের যে অনেক লোকজন নিয়ে পোটলাপট্ট নিয়ে থাকতে হয়, তাদের থাকার জায়গা নাই, কোথায় থাকবে, এটা যদি আপনি ক্যান্সার হাসপাতালে একদিন ভোরবেলা যান না, দেখবেন নিচে শত শত মানুষ কীভাবে শুয়ে আছে। তো সেই ব্যবস্থাগুলা সেই সম্মেলনে আপনি যেখানে ছিলেন, আপনি যেটা রেফার করলেন, ওখানে এটা একটা পর্ব ছিল যে ক্যান্সারের আর্থসামাজিক প্রভাব। সেখানে যিনি বলছিলেন, যে একজন অতিথি বলছিলেন যে ওদের থাকার একটা ব্যবস্থা যদি আমরা করে দিতে পারতাম, যেখানে অল্প খরচে থাকতে পারবে, খেতে পারবে এবং আসা যাওয়া করতে পারবে হাসপাতালে, তাহলেও অনেক সুবিধা হয়। আসলে ক্যান্সার রোগীদের হেল্প করার জন্য যে আপনাকে যে নট নেসেসারিলি যে আপনার একটা বিশাল একটা হাসপাতাল বানাবে 1000 কোটি টাকা দিয়ে, আপনার সেই সামর্থ্য নাই। আমি আপনার এখানেই আরেকটা পর্বে বলেছিলাম যে আপনার সেই সামর্থ্য নাই, আপনি জাস্ট কিছু রোগীদের ঢাকা শহরে বা বড় বড় শহরের একটা জায়গায় থাকতে দেন না, তারা যাতে কম খরচে থাকতে পারে। ক্যান্সার রোগীকে অনেকে আত্মীয় স্বজন বাসায় স্বস্তি বোধ করে না তাকে রাখতে, মনে হয় যে ছোঁয়াচে কিনা, আসলে ভুল ধারণা, ছোঁয়াচে না। তারপরে অনেকে, তো আমি বলছি যে ছোট ছোট সেন্টার, ডায়াগনোসিসের সেন্টার। আমি আপনার স্পেসিফিক প্রশ্নের উত্তরে যাই, যে আমরা এটাই চাচ্ছি, ক্যান্সার চিকিৎসা বিকেন্দ্রীকরণ হবে, যেখানে বিভাগীয় হাসপাতাল হবে, তারপরে মেডিকেল কলেজগুলোতে ক্যান্সারের মানে পূর্ণাঙ্গ চিকিৎসা থাকবে, জেলা হাসপাতাল এবং উপজেলা হসপিটালে অ্যাটলিস্ট যে সমস্ত কনসালটেন্ট আছে তাদেরকে একটু ট্রেন আপ করে তারা কিছুটা যেন দিতে পারে। আর ওই যে বললাম সমাজভিত্তিক সেবাটা যদি আমরা দিতে পারি, আমরা যদি টেলিমেডিসিনের মাধ্যমে এই ভদ্রলোককে যদি ভিডিওতে ওনার রুগী সহ আমরা যদি কথা বলতে পারতাম এবং তার কাছ থেকে আরেকটু শুনতে পারতাম, এবং ওইখানে যে স্থানীয়ভাবে যে আমার প্যারামেডিক বা ডাক্তার যিনি থাকবেন তার মাধ্যমে তাকে কিন্তু আরও সুনির্দিষ্ট পরামর্শ আমরা দিতে পারতাম। এটাই আমরা চাচ্ছি, যে সমাজভিত্তিক সেবা বলতে এই প্রাথমিক এই সেবাগুলা ইনক্লুডিং টেলিমেডিসিন, তাদেরকে গাইড করা যে আপনি এখন কোথায় যাবেন, সব থেকে কাছে আপনি কোথায় গেলে সেবা পাবেন, সেই বিষয়টি কিন্তু দেখানো সম্ভব হবে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, দেখি যে তার কি পরামর্শ বা অভিজ্ঞতা থাকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে। আপনার স্ক্রিনে যে নাম্বারটি আছে সেখানে ফোন করে আপনার অভিজ্ঞতা অথবা মতামত অথবা প্রশ্ন। জি জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে একজন ক্যান্সারের রোগী যখন সাইডে চলে যায়, তখন তো তার আর চিকিৎসা করার কোনো সুযোগ থাকে না। ওই থেরাপিগুলো দিতে হয়, দিতে প্রথমে 12 লক্ষ টাকা বা 12,000 টাকা বা 15,000, 20,000 এরকম। তখন তো ক্যান্সার তো ভালো হয় না, অর্থনৈতিকভাবে দুরবস্থা হয়ে যায়। তার জন্য উপায় কি করা যায়? জি, অনেক ধন্যবাদ দর্শক। আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটু আগে বলছিলেন আপনাদের সম্মেলনেও কিন্তু এই বিষয়টা আলোচিত হয়েছে। বাংলাদেশে খুব ভালো কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠে নাই। কি আপনার পরামর্শ এই প্রসঙ্গে? মানে ওনার প্রথম লাইনটাতে একটা কথা ছিল যে যখন কি হয়ে যায় বললো, যখন ক্যান্সার হয় তখন হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়, তখন কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা। আচ্ছা, আমি সেটাই বলি যে আমাদের দেশে সাধারণ মানুষ যদি বলি, শতকরা 90%, আমি বারবার বলি 90%, 95%, তাদের কিন্তু সামর্থ্য নাই ওই যে বড় বড় হসপিটাল যেগুলো আমাদের আছে, কর্পোরেট হসপিটাল, সেখানে যাবে, সেবা নিবে। সরকারি হাসপাতালে প্রচণ্ড চাপের কারণে তারা লম্বা সিরিয়াল নিয়ে অনেকে দেখা যাচ্ছে যে চলে যাচ্ছে, বা রোগীর স্টেজটাই অ্যাডভান্স স্টেজে চলে গেল। আমাদের রেডিওথেরাপি মেশিন, যেটা ক্যান্সার চিকিৎসার একটা বড় মানে উপাদান, আপনি জানেন যে ক্যান্সার ইনস্টিটিউটে 6টা মেশিনের মধ্যে এখন 2টা চালু আছে। এই 2টার মধ্যেও কিন্তু একটা ধুকে একটু চলে, আবার ঠিক হয়। তো এখন আমরা যখন 6টা চলে, আমি যখন ওখানে ছিলাম আর কি, 6টা মেশিন চললেও সেখানে 3 থেকে 6 মাস করে ডেট পায় সাধারণ রোগীর চাপের কারণে, যেহেতু ঢাকার বাইরে সবগুলো মেশিন চলে না। তো সেখানে যখন 2টা মেশিন চালু থাকবে, তার মানে কি আমাদের পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে যে আমাদের যে চিকিৎসার যে জায়গাগুলো, আমাদের যেমন একটা মেশিন বসাতে দিতে একটা বাংকার লাগে, যে রুমটা বানাতেই কিন্তু 1.5-2 কোটি টাকা লাগে, আরও বেশি লাগে। তাহলে ওই যে অবকাঠামো যেটুকু হয়ে আছে সেই জায়গাগুলো যেন চালু থাকে, তার জন্য আমাদের এরকম, যেমন 10 বছর মেয়াদ ছিল এই মেশিনগুলো, যেগুলো 2006-07 সালে কিনা হলো। তা আমার তো জানা কথা যে 16 বা 17 সালের মধ্যে এগুলো সব অকেজ হয়ে যেতে পারে, কিন্তু আমরা কেন 20 সাল পর্যন্ত একটা মেশিনও কিনলাম না? এখানে নিশ্চয়ই আমরা কেউ না কেউ ভুল করেছি, কেউ দায়িত্ব অবহেলা করেছি, বা আমাদের দূরদর্শিতার অভাব ছিল। তো এইগুলি শিক্ষা নিয়ে, আমি বলছি না যে কাউকে দোষারোপ করা না, মানে আমি বলছি এই শিক্ষাগুলো নিয়ে এখন আমি বলি যে এই যে ক্যান্সার ইনস্টিটিউটের 6টা এবং ঢাকা মেডিকেল সহ যেগুলি জায়গায় ধরেন 15টা রেডিওথেরাপি মেশিন যদি একসাথে সে 300 কোটি 500 কোটি টাকাও লাগে,
আমাদের বাংলাদেশ সরকার কিন্তু এর থেকে বড় বড় প্রজেক্ট কিন্তু করে। সরকারের কিন্তু ক্যান্সারের ব্যাপারে টাকা পয়সা খরচ করতে কোনো কার্পণ্য আমি কখনোই দেখিনি। আমি একদম মুক্ত কণ্ঠে এই কথা বলতে পারি, আমার 30 বছরের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। কিন্তু আমরা যদি পরিকল্পনা ঠিক মতো না দিই, তাহলে প্রথম কথাটা হলো আপনার উত্তরে যে আমার যা আছে সেগুলি যেন সব পুরো সার্ভিসটা থাকে। আমরা যখন মেশিন কিনি, তো আমার প্রাইভেট হসপিটালের মেশিনটা নষ্ট হলে 72 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে প্লেনে করে চলে আসতেছে মানে ইঞ্জিনিয়ার, আর আমাদের সরকারিটা কেন 1 মাস লাগে 2 মাস লাগে? তার মানে আমাদের কেনার মধ্যেও কিছু ওখানে আমাদের কিছু ঘাটতি আছে, গাফলতি আছে। এগুলি যদি আমরা ঠিক করতে পারি, সার্ভিসটা যদি ঠিক থাকে, নাম্বার 1। 2 নাম্বার হলো যে এখন পর্যন্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের এই ব্যয়বহুল চিকিৎসার জন্য ভরসার জায়গায় হলো সরকারি হাসপাতাল। আমরা যতই প্রাইভেট হাসপাতাল করি, সরকারি হাসপাতালে এবং জনগণকে এই স্বাস্থ্য সেবাটা, আমরা যখন সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কথা বলি, তখন আমরা ক্যান্সারের এই 1.5 লাখ রোগী নতুন রোগীর কথা ভাববো না। তার মানে সরকারি হাসপাতালে এই সুযোগ সুবিধা বাড়াইতে হবে। 3 নম্বর, যেটা আমি একটু আগে বলছিলাম, যে বেসরকারি হাসপাতালগুলা যারা সেবা দিচ্ছে তারা শতকরা 10 ভাগ মানে সাধারণ মানুষকে বিনা পয়সায় গরিব মানুষকে সেবা দেওয়ার কথা। সেটি আরো একটা শর্ত আছে যে সেই জায়গাটা তারা সেটা তো দিচ্ছে না। ক্যান্সারের যে বিশাল ব্যয়, এটি আমাদের মানুষকে একেবারে নিঃস্ব করে ফেলে। সেটি রাষ্ট্র এবং সমাজের উপরও কিন্তু নেতিবাচক প্রভাব আছে। আপনার যদি ওই বিষয়ে সুস্পষ্ট আর কিছু বলেন। অবশ্যই এটা কিন্তু আমাদের মানে আমরা বাইরে থেকে যতটুকু দেখি সেটা হলো আইসবার্গের মতো, যে আমরা কিছু আমাদের চেনা জানা লোক, কিছু মানুষের কথা আমরা জানি যে ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু এর বাইরে ইভেন মধ্যবিত্ত অনেক পরিবার যারা খুব ভালো ছিলেন, কিন্তু ক্যান্সার হওয়ার আগে তারা মোটামুটি ভালোভাবে জীবনযাপন করতেন, এক পরিবারে একজন সদস্যের চিকিৎসা করতে গিয়ে তারা কিন্তু এমন, তারা বলতে পারেন না, কিন্তু আমাদের যেহেতু কিছু যে রোগী কল্যাণ তহবিলের কিছু একটা আমি জানি আর কি, আমাদের কাছে অনেক দরকার আসে, মানে অনেকেই লজ্জায় হয়তো বলেন না, কিন্তু তারা আর পারেন না। তো আর নিম্নবিত্তের কথা চিন্তা করেন, যদি একটা মানুষ নিম্নবিত্তের একজন মানুষ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ, সেদিন আমাদের যে ইয়ে ছিল যে একটা প্রতিবেদন ছিল না, 5 লাখ থেকে 15 লাখ টাকা খরচ হয় একটা রোগীর গড়ে চিকিৎসায়, এটা তাদের পক্ষে অসম্ভব। এখন আমরা সারা পৃথিবীতে এবং বাংলাদেশও মানে স্বাক্ষরকারী একটা দেশ যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, অর্থাৎ একটা মানুষের তার সামর্থ্য থাকুক না থাকুক তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে, তার স্বাস্থ্য সুরক্ষার অধিকার আছে। এটা কিন্তু আমরা কিন্তু সিগনেটরি, কিন্তু আমরা এটা কতটুকু করতে পারছি সেটা একটা বিরাট ব্যাপার। কিন্তু আমাদের শুরু করতে হবে। সেই জন্য আমরা বলছি সরকারকে, আমরা বলি সরকার যেমন সমাজ কল্যাণের মাধ্যমে 50,000 টাকা একটা সাহায্য করেন যে ক্যান্সার সহ কিছু কিছু কিডনি ধরনের রোগের ব্যাপারে, কিন্তু এটা যথেষ্ট না এবং এটা পাওয়াটাও খুব সহজ না। আমরা বলছি যে যেমন তামাকের যে ট্যাক্সের টাকাটা, এরকম বিভিন্ন তামাক, অ্যালকোহল বা এগুলি থেকে যে টাকাগুলো আসে ট্যাক্সের টাকা, সেই টাকাগুলোতে যেটা ফান্ড হয় যে অসংক্রামক রোগের, এটা কিন্তু আমরা অনেক আলোচনা শুনেছি, কিন্তু আমরা কিন্তু কতটা কার্যকরী করতে পেরেছি আমি জানি না। ক্যান্সারের জন্য এই মধ্যবিত্ত নিম্নবিত্ত রোগীদেরকে সেটা এখন প্রথমত একটা ইন্স্যুরেন্স সিস্টেম লাগবে। ওকে, আমার দান দক্ষিণার দরকার নাই, আপনি একটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেন, ক্যান্সার রোগীরাও যেন সেটা পায়। এবং আমি জড়িত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতির একটা জরিপের সাথে, আমিও ছিলাম। সেটা ছিল যে 20 টাকা যদি প্রত্যেক মোবাইল ফোন ইউজার যদি মাসে যদি 20 টাকা দেয়, তাহলে সেই টাকা দিয়ে মানে তাকে একজন ক্যান্সার রোগীকে 5 লাখ টাকা প্রতি বছর তাকে চিকিৎসা সহায়তা দেওয়া সম্ভব, এবং ওই ফান্ড দিয়ে হাসপাতাল করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। তো এটা আমরা সরকারের কাছে জমাও দিয়েছি। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে আমাদের এটা লাগবেই, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এই ক্যান্সারের যারা নিম্নবিত্ত রোগী মানুষ, তাদেরকে চিকিৎসা দেওয়া, একভাবে সরকারি সেবাটাকে বাড়াইতে হবে, পাশাপাশি তাদেরকে আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য একটা সুরক্ষা বলয় তৈরি করতে হবে। এবং আমি যেটা বলতে চাই, ওই সম্মেলনের একটা রিকমেন্ডেশন যে সরকার করুক, কিন্তু আমরা যারা সমাজে একটু প্রিভিলেজড অবস্থায় আছি, বা আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের সেই সব ব্যবসায়ী শিল্পপতিদের কাছে যদি আমরা ঠিক মতো তুলে ধরতে পারি, যারা আমাদের দানবীর আছেন, যারা সমাজসেবা কাজ করেন, তাদেরকে নিয়ে যদি একটা ক্যান্সারের একটা তহবিল করতে পারি, সেটা বেসরকারিভাবেই হোক, কিন্তু একটা সুষ্ঠু নিয়মের মাধ্যমে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে দেওয়া সম্ভব। আর আমাদের আরেকজন দর্শক আসলে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে, নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন অথবা পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ঢাকা মহাখালী থেকে বলছিলাম। বলুন প্লিজ। মানে যাদের ক্যান্সার হয়েছে, মানে প্রতিরোধটা কি, তার ক্যান্সার হয়েছে, আচ্ছা,
সেটা একটু যদি বলতেন তাহলে ভালো। আচ্ছা, বুঝতে পারবে আমরা নাকি? একটু পুরো শুনতে পাই নাই, কিন্তু বুঝে নিচ্ছি যে আপনি ক্যান্সার প্রতিরোধের জন্য কি করা দরকার এই প্রসঙ্গে বোধহয় কিভাবে জানতে বুঝতে চেয়েছেন। পারবে মনে হয় একজন জি, মানুষ? আমার মনে হয় যে ডক্টর এটা নিয়ে আমি রাস্কিন আসলে বিষয়ে- এই অনুষ্ঠানে আগে বলেছি যে ক্যান্সারের 7টি বিপদ সংকেতের কথা আমরা বলি, যে এই সংকেতগুলো সাধারণ মানুষকে ব্যাপকভাবে জানানো, যে এই ধরনের লক্ষণ হলে একটু যদি 2 এই 7টি সংকেত 2 যদি একটু সপ্তাহের অল্পতে বেশি বলে স্থায়ী দেন। হলে জি, জি, মানে সবাইকে আতঙ্কিত করতে চাই না, জি। এই ধরনের লক্ষণ যদি থাকে 2 সপ্তাহ হাতের কাছে যে চিকিৎসা নেই আমরা, সেগুলি নেওয়ার পরে যদি না সারে তখন আমরা বলবো অবশ্যই একজন ডাক্তার কাছে। খুসখুসে কাশি বা ভাঙা কণ্ঠস্বর যদি দীর্ঘস্থায়ী হয়, যদি ঘা না শুকায়, বিশেষ করে ডায়াবেটিসও নাই, যদি শরীরের মানে স্তনে বা শরীরের যে কোনো জায়গায় একটা চাকা বা পিণ্ডের মতো তৈরি হয়, শরীরের যে কোনো রাস্তা দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, পায়খানার রাস্তায়, প্রস্রাবের রাস্তায়, মাসিকের রাস্তায় যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয়, যদি কারো ঢুক গিলতে অসুবিধা হয় বা হজমের উল্টাপাল্টা ধরনের গণ্ডগোল হয়, একবার কোষ্ঠকাঠিন্য, একবার লুজ মোশন এরকম যদি হয়, আর যদি কারো মলমূত্র ত্যাগের যে দীর্ঘদিনের অভ্যাসটা সেটা যদি হঠাৎ করে পরিবর্তন হয়, বিশেষ করে বাথরুমে যাচ্ছেন, কমপ্লিট হচ্ছে না, আবার যেতে হচ্ছে, হঠাৎ যদি এরকম হয়, সাথে যদি ব্লিডিং থাকে, আপনার যদি তিল বা আঁচিলের মধ্যে যদি কোনো সুস্পষ্ট পরিবর্তন হয়, এই ধরনের লক্ষণগুলো থাকলে আমরা বলি যে আপনারা একটু ডাক্তারের কাছে যাবেন বা হাসপাতালে যাবেন। এটা হয়তো অন্য রোগের কারণেও হইতে পারে, বাট ক্যান্সারের কারণে হইতে পারে, এবং যদি আল্লাহ না করে হয়ে যায় তখন কিন্তু ধরা পড়বে আপনার অনেক একদম আগে, প্রাথমিক শুরুর অবস্থায়, দিকে, আপনার দিকে। চিকিৎসার ফলাফল ভালো ভালো পাবেন। হবে। এটাই বোধহয় এই- জি, দর্শক জানতে এটি ছিল, চেয়েছেন। কিন্তু সাথে বোধহয় এটিও যে ক্যান্সার যদি প্রতিরোধ করতে চাই জি, আমরা, জি। তাহলে প্রিভেনশনের জন্য আমরা আসলে কি আচ্ছা, করতে পারি? প্রতিরোধের অনেকগুলো পর্যায়ে আছে, আমি যেটা বললাম সেটাও একটা পর্যায়, জি। মানে প্রাথমিক প্রতিরোধ, দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ, এটা বললাম দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধের হ্যাঁ, কথা। প্রাথমিক যে আমার হবেই প্রাথমিক না বা আমি প্রতিরোধের হওয়াটা জন্য থামাবো। সিম্পলি 2টা কাজ করতে হবে। একটা হলো যেগুলি রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি বা ঝুঁকির উপাদান বা কারণ, সহজ বলা, যেগুলি ক্যান্সারের সাথে জড়িত, সেগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে, বর্জন করতে হবে। আমরা বলি ধূমপান বাদ দেন, তামাক জাতীয় যে কোনো দ্রব্য বাদ দেন, অ্যালকোহল বা মদ জাতীয় বাদ দেন, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত প্রাণীজ আমিষ খাওয়া, এগুলি বাদ দেন। আপনি মানে বহু সঙ্গীর সাথে মিলামেশাটা বাদ দেন, এগুলি একটা ব্যাপার। আর ভালো কিছু জিনিস আপনি গ্রহণ করতে হবে, যেমন ভালো শাকসবজি, ফলমূল জাতীয় খাবার খান। আপনি কিছু টিকা আছে, যেমন হেপাটাইটিস বি এর টিকা নেন, আপনি HPV টিকা নেন, তারপর আপনি বাল্য বিবাহটা প্রতিরোধ করেন। এই ধরনের কিছু ভালো, বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, এই যেগুলি ভালো জিনিস, কিছু খারাপ জিনিস, ভালোটা গ্রহণ করব, খারাপটা বর্জন করব, আর ওই সমস্ত সতর্ক সংকেতের দিকে লক্ষ্য রাখবো, তাহলেই আমরা ক্যান্সার থেকে অনেকটাই প্রতিরোধ করতে পারবো নিজেদেরকে। অনেক ধন্যবাদ। আসলে এই জিনিসগুলো বারবার আমাদের মানুষদেরকে কিন্তু জানানো দরকার, যেটি আপনাদের এই সমাজভিত্তিক ক্যান্সার প্রতিরোধ ব্যবস্থার কিন্তু একটি অংশ। একদম শেষের দিকে যে সম্মেলনটি আপনারা সম্প্রতি করলেন কমিউনিটি অনকোলজি থেকে, সেটি কেমন ছিল এবং মূলত কি আউটকাম? আসলে এইটার যে আয়োজক কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট, এটা কিন্তু খুব ছোট একটা সংগঠন, কিন্তু গত 6 বছর যাবত অনেক কাজ করছে। এর আগে 2টা সম্মেলন করেছিল একটু ছোট আকারে, এবার একটু বড় আকারে করা হয়েছে, এবং আপনারা সবাই যোগ দিয়েছেন, আপনি সেখানে নিবন্ধ উপস্থাপন করেছেন এরকম। তো আমাদের মূল ব্যতিক্রমটা হলো এখানে যে ক্যান্সারের সম্মেলন বলতেই আমাদের প্রফেশনাল যে সমস্ত সম্মেলন বুঝি, যে শুধুমাত্র সায়েন্টিফিক আলোচনা হবে, শুধুমাত্র ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তাররাই বুঝতে পারবে। আমরা এখানে ব্যতিক্রম, এখানে ওই ধরনের পরিবেশনাও যেমন আছে, আবার পাশাপাশি মানে সমাজের অন্য যারা, মানে আমরা স্টেক হোল্ডার বলি আর কি, যে তারা যেমন সংগঠক যারা, তারপরে যারা ডিসিশন মেকার, পলিসি মেকার, তারপর ভুক্তভোগী যারা গ্রামে গঞ্জে যারা ক্যান্সার নিয়ে কাজ করে, কোনো না কোনো কাজ করে, এদের সবাইকে আমরা এই সম্মেলনে নিয়ে আসছিলাম। ঢাকার বাইরে থেকে প্রচুর লোকজন আসছে। একজন ইলেকট্রিশিয়ান, সে কি অসাধারণ কাজ করে, যার মা ক্যান্সারে মারা গেছে, তার কথা আমরা বলি বারবার, ফরিদের কথা বলি, ওখানে সবাই বলছে যে এত ভালো কাজ করে সে একটা এলাকায়, একটা ইউনিয়ন লেভেলে। এরকম বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, শেরপুরে যেমন একটা কমিউনিটি অনকোলজি সেন্টার চালু হয়েছে, যেটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে খুব তাড়াতাড়ি। তো এই উদ্যোগগুলোকে সবার সামনে তুলে ধরা, ক্যান্সারের সামাজিক প্রভাব নিয়ে আমরা আলোচনা করেছি, এখানে এই প্রসঙ্গগুলো আসছে, স্বাস্থ্য বীমার কথা আসছে, এবং আমরা ওইখানে আরেকটা কথা বলছিলাম যে সমাজভিত্তিক ক্যান্সার সেবার সম্ভাবনা দ্বারা কতটুকু, এটা সুন্দর একটা মুক্ত আলোচনা ছিল। এরকম বহুমুখী মানে সবাইকে একসাথে করে একটা সম্মেলন করা, এটাই ছিল ব্যতিক্রম। এবং এটা আমাদের, আমি এটার আয়োজন কমিটি ছিলাম দায়িত্বে, কিন্তু আমার মনে হয় যে প্রত্যাশার চাইতে বেশি ছিল। এটা আমরাও দেখেছি যে যারা অংশ নিয়েছেন তারা সকলে কিন্তু অনেক সন্তুষ্টি প্রকাশ করেছেন। অভিনন্দন এবং ধন্যবাদ জানাই ডক্টর রাস্কিন, এই যে নতুন যে ধারাটা, সেটি আপনি এত দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ এই ধরনের বিষয় নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেল 24-কে ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা ক্যান্সারের যেই একটি বড় সমস্যা বাংলাদেশ মোকাবেলা করছে, পৃথিবীর অন্য দেশও মোকাবেলা করছে, তার মোকাবেলায় আমরা কিভাবে একসাথে এগিয়ে যেতে পারি, পুরো সমাজকে, ব্যক্তিকে সম্পৃক্ত করে কিভাবে এগিয়ে যেতে পারি, তার একটি চমৎকার আলোচনা আজকে আমরা শুনলাম ডক্টর হাবিবুল্লাহ তালুকদার আজকিনের অংশগ্রহণে। আপনারা আশা করি এখান থেকে যেই উপলব্ধিগুলো, যে শিক্ষাগুলো পেয়েছেন, সেগুলো ব্যক্তি জীবনে কাজে লাগাবেন এবং ক্যান্সার প্রতিরোধে সফল হবেন। আশাবাদ রেখে শেষ করছি আজকের আয়োজন। সকলে ভালো থাকবেন।